যে দলটা রিফর্ম নিয়ে এত কথা বলছে, যারা এত কিছু বলে, সেই দলের মুখ থেকে যখন আমি খুব কনফিডেন্টলি শুনতে পাই যে এই দল বলছে যে আমরা ৩০০ সিট পাবো, তখন আমার মতো একজন প্রান্তিক মানুষের তো এই ভাবনাটা মাথায় আসতেই পারে যে কোনো কি প্ল্যান হচ্ছে। আপনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আপনি এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার অভিজ্ঞতা যদি এমন হয়, ৮-১০ জনের অবস্থা কি এবং কেন সরকার এগুলো হতে দিচ্ছে, এবং আপনারা যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে কাজ করছেন ঘনিষ্ঠভাবে এবং বৈঠক করছেন, আলোচনা করছেন, দর কষাকষি করছেন, তারপরেও কেন সেটা পারছেন না, সেই দাগ সরকারের কতটা বা আপনারা যারা রাজনৈতিক অংশীদার তাদের কতটা, এটা জানবো। তার আগে আমি ম্যাডামের কাছে আসার আগে আমি একটা রিপোর্ট দেখে নিতে চাই। শুরুতে যেমনটা বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ যে কথা বলেছেন মব নিয়ে, সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা ম্যাডামের কাছে আলোচনায় আসবো। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। যত বড় অপরাধী হোক, বিচার হবে আইনের মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে নয়, এমন মন্তব্য করে রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে মব সংস্কৃতি বন্ধ করা। যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই বন্ধুরা। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? এদিকে মব নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, কোনো পরিস্থিতিতে মব সংস্কৃতিকে সাপোর্ট করে না বিএনপি। জানান, অনেক ক্ষেত্রে এই সরকারের নীরবতাই মব সংস্কৃতিকে উস্কে দিচ্ছে, যার জন্য ভবিষ্যতে প্রশাসন ও জাতিকে অনেক মূল্য দিতে হবে। সচিবালয়ে প্রায়শ ঘেরাও হতো, সেখানে অটো পাস হয়েছে, নানান ধরনের পোস্টিং প্রমোশন এসবও হয়। এইভাবে মানে একদল মানুষ গিয়ে যা খুশি তা দাবি করে আদায় করা, এটির জন্য ভবিষ্যতেও অনেক মূল্য দিতে হবে এই সমাজকে, এই প্রশাসনকে। এই রাজনীতিতে আমরা কখনো এই ধরনের মব সংস্কৃতি উৎসাহিত করতে চাই না। বর্তমান সরকার এসে একে লাই দিয়েছে। বর্তমান সরকার নিষ্পৃহতার কারণে এবং বর্তমান সরকারের নীরবতার কারণে তারা সুযোগ পেয়েছে। যারা সুযোগ পেলেই নানান মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিএনপির নেতা। মব সংস্কৃতি বাংলাদেশের জনগণ পছন্দ করছে না, আমরাও পছন্দ করি না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডক্টর নাহারিন ইসলাম খান, এই মব সংস্কৃতি আদালতের বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, অনুষ্ঠানে, রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি, সব ক্ষেত্রে আমরা দেখেছি গত 10 মাসে। সরকারকে সবাই দায়ী করছে, সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর ভূমিকা না থাকা, সরকার শুধু বিবৃতি দিয়ে পার পাচ্ছে। এইসব মবের সাথে যারা যুক্ত, এর একটা অংশ আমরা শুরুর দিকে দেখেছি অভ্যুত্থান পরবর্তী। অভ্যুত্থানের সাথে জড়িত মানুষগুলো নানান পরিচয়ে এই কাজগুলো করেছে, অনেক ক্ষেত্রে পরিচয়বিহীন জনতার হিসেবে এই কাজটি করেছে। কিন্তু আদালতের কথা বলছিলেন জনাব রুহুল কবির রিজভী, হাফিজউদ্দিন সাহেব বললেন, কিন্তু বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তো আমরা বিএনপির সংশ্লিষ্টতা জানতে পারি গণমাধ্যমে, এমনকি কে এম নুরুল হুদার ক্ষেত্রেও সেটি বিএনপির স্থানীয় নেতা কর্মীদের কথা। বিএনপি কি তার দায় এড়াতে পারে বা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এইসব মব সংস্কৃতি বন্ধ করার ক্ষেত্রে? আপনি তো নিজেই বিএনপি নেতাদের কথা শুনলেন, তো বিএনপি নেতা ইভেন আজকে অনেক পেপারে বিএনপির বড় বড় নেতারা বলেছেন যে তারা বিএনপি কোনোভাবেই মবকে সমর্থন করে না। এখন ধরেন বিএনপি তো একটা অনেক বড় দল, তাই না? তো এখন ওই অনেক বড় দলের কার কথাকে আপনি বিচার করবেন, কার কথাকে আপনি আপনার
ভাববেন যেটা ঠিক বলছে, সেটি হচ্ছে বিএনপির হাই কমান্ড। আপনি জানেন যে গত এত দিনে বিএনপি মনে হয় একমাত্র দল যেখানে তার ৪৫,০০০ কর্মীকে বহিষ্কার করেছেন, এবং হাই কমান্ড থেকে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান, আমি তো দেখেছি যে তিনি তার যে বক্তব্যগুলো আসে সেটা ভেরি স্ট্রং এসবের এগেনস্ট। এখন এত বড় একটা দলে এখন আপনি আরেকটা জিনিস আমাকে বলেন যে এত বড় দলে এত কর্মী, আপনার কি কখনো মনে হয় না যে এই কর্মীদের মধ্যে অনেকেই আছে যে যারা একটা পুনর্বাসিত হয়েছে, তারা বিভিন্ন নামে এসছে, এরকমও তো হতে পারে। সেটা পদধারী নেতাও অনেক ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, এরকম তো ধরেন পদধারী নেতা, কিন্তু আমার যতটুকু মনে হয় যে পদধারী নেতারা জড়িত থাকলেও সবচেয়ে যিনি বিএনপির পাওয়ার হোল্ড করেন, যিনি বিএনপিকে দেখাশোনা করছেন, যিনি বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা দুজনই, তারা কিন্তু খালেদা জিয়াও, তারা দুজনই কিন্তু খুব শক্ত একটা অবস্থানে আছে। এবং এখন ওনারা বলছেন, কিন্তু আপনার কি একবারও মনে হয় না বিএনপি বলছে পুলিশ ধরুক, পুলিশ যদি না ধরে তাহলে প্রশাসন যদি নির্লিপ্ত হয় তাহলে বিএনপির কি, কারণ বিএনপি তো ক্ষমতায় এসে যায়নি এখনো, তো তাদের কি করার আছে? কিন্তু আমার কেন যেন মনে হয় পুলিশ বা প্রশাসন বিএনপির ক্ষেত্রে কেন কঠোর হয় না, যে বিএনপি এখন সবচেয়ে বড় শক্তিশালী দল, সামনে ক্ষমতায় আসবে সেই ভয়ে? না, আপনার কি তাই মনে হয়? আমার তো মনে হয় যে এইসবও কোনো কিছু না। আপনি যদি মার্চে নাহিদ ইসলামের এনসিপির উনার একটি বক্তব্যকে দেখেন, উনি বলেছেন যে দেশে নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন সেই যে আমাদের প্রধান উপদেষ্টা মিটিকুলাসলি ডিজাইন বলেছিলেন, এরপর থেকে হয় কি সব কিছুতেই আমরা এক ধরনের ডিজাইন খোঁজার চেষ্টা করি না? তো এটাও কেমন হতে পারে না যে কোনো না কোনোভাবে দেশের পরিস্থিতিটাকে এমন করে তোলা যে নির্বাচন করার জন্য মব ভায়োলেন্সের পেছনে আপনি কোনো ডিজাইন দেখেন? হতেও পারে, আমি তো জানি না, কিন্তু হতেও পারে। কিন্তু আবার আরও যদি আপনি দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন, আমার কেন জানি মনে হয় যে এটা ইতিহাসের এক ধরনের পুনরাবৃত্তি। কারণ শেখ মুজিব কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে মব ভায়োলেন্সের প্রয়োজন আছে, এটা বলেছেন। কিন্তু তো এগুলোও কি ইতিহাসের কোনো পুনরাবৃত্তি নয়? আপনি দেখেন, যদি রংপুরের ঘটনাটা দেখেন, রংপুরে জিএম কাদের অফিসে যখন হামলা করা হলো, একজনকে ধরা হলো এবং তাকে ছাড়ানোর জন্য সার্জিস আলম গেলেন, ওখানে কিন্তু মুহূর্তের মধ্যে সেনাবাহিনী ইন্টারভিন করেছে না, সেনাবাহিনী একটা কঠোর বক্তব্য দিয়েছে, এই কাজগুলো করেছে। নুরুল হুদার বেলায় সেটা কেন হলো না? সেনাবাহিনী তো এখনও রাজপথে আছে, এখনও তো আছে দায়িত্বে, তো নুরুল হুদার বেলায় কেন এই ঘটনাটা ঘটলো না? তারপরে এখানে মবের পরিচিতি ভিন্ন, সে কারণে আমি তো আসলে সেটা বলতে পারবো না। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে প্রশাসনের কি এক ধরনের নির্লিপ্ততা আছে, আমি আসলে জানি না। আবার দেখেন, কোনো না কোনোভাবে আপনি যদি যমুনার সামনে যে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু অনেক দাবি কিন্তু মেনে নেওয়া হয়, তাই না? যমুনার সামনে কারা দাঁড়িয়েছে? যমুনার সামনে কিন্তু ১৪৪ ধারা মনে হয় থাকে, কিন্তু কয়েক মাস আগে আপনি দেখেছেন যে একটি দলকে নিষিদ্ধ করার জন্য রাতের পর রাত যমুনার সামনেও কিন্তু জমায়েত হতে পেরেছে। তাহলে যমুনার সামনে যদি জমায়েত হতে পারে এরকম একটা জায়গায়, সেখানে যদি প্রশাসন সেরকম নির্লিপ্ত থাকে, তাহলে এটা কি একটা প্রশ্নের তৈরি করে না? তারপরে শুধু কি মব জাস্টিসকে আপনি এই দুদিনের বেলায় দেখছেন? আপনি দেখেন মার্চ মাসে যখন বিশ্ব নারী দিবস হলো, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ওড়না পরেনি দেখে যেভাবে তাকে এক ধরনের ভালগার কথা দিয়ে তাকে অ্যাটাক করা হলো, এবং যে করেছে তাকে যখন থানায় নিয়ে যাওয়া হলো, সেই থানা থেকে তাকে বের করে আনা হয়েছে বুকের মধ্যে কোরআন শরীফ দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে। তখন কি আপনি আমাদের যারা নারী উপদেষ্টা আছেন, আমি তো ভেবেছিলাম যে উনারা তো সবসময় রাজপথে অনেক সোচ্চার ছিলেন, তাই না? তো এই সরকারের কাছে তো আমাদের ভালোবাসার জায়গা থেকে আবদারটা, দাবিটা অন্যরকম ছিল। কারণ এই সরকারে আসিফ নজরুল স্যার আছেন, এই সরকারে রিজওয়ানা ম্যাডাম আছে, শারমিন মুর্শিদি আছে যারা এনজিওতে অনেক কাজ করেছেন, তাই না? সর্বোপরি ডক্টর ইউনুস আছেন। তো সেইখানে যদি ধরেন নারীর প্রতি, আমি মনে করি যে গত 15 বছরেও কোনো সমাবেশে বা জমায়েতে নারীকে নিয়ে এত জঘন্য ভাষার ব্যবহার হয়নি, যেটা এই সময় একটি গণসমাবেশে আপনি দেখেছেন হয়েছে। নারীকে হিজড়া বলা হয়েছে, আরও কিছু বাজে শব্দ বলা হয়েছে, যেগুলো আসলে গত 15 বছরে কিন্তু এত জঘন্যভাবে আমরা এই কথাগুলো শুনি নাই। তাহলে এই যে মবকে আবার দেখেন, প্রথম দিকে জাস্টিস বলা হতো না, এখন সেটাকে আবার একটু বদলে ফেলা হয়েছে। আমি মবকে কখনো জাস্টিসের মধ্যে ফেলতে চাই না। আমার কাছে জাস্টিস হচ্ছে
হচ্ছে সেটা যেটা বাংলাদেশের আইন দ্বারা হবে, সেটাই হচ্ছে জাস্টিস। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের সংবিধানের 35-এর 5-এ আছে যে আপনি কাউকে ছোট করতে পারবেন না। হ্যাঁ, এই যে জুতার মালা দিয়ে জুতার বাড়ি দেয়া, এটা কি আপনার কাছে নতুন মনে হয়? এটা তো আমার কাছে নতুন মনে হয় না। এই যে আদালত প্রাঙ্গণে পচা ডিম মারা হচ্ছে, আপনার মনে হয় না যে একটা সরকার ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারে? আপনার মনে হয় না এটা কি খুব কঠিন? কেন সরকার কেন করছে না তাহলে? এখন কেমন করে বলবো, দেখেন এনসিপি, হ্যাঁ এনসিপিকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরকারি দলই বলি। এখন আপনি নানাভাবেই দেখতে পান যে এনসিপি কিন্তু নির্বাচনের সময় বাড়ানোর জন্য এক ধরনের চেষ্টা করছে। তারপরে ধরুন তারা বলছে যে তারা 300 সিটই পাবে। আপনার কখনো মনে হয় না যে একটা দল যখন খুব কনফিডেন্টলি বলে যে আমি 300 সিট পাবো, আমি তো সেই নির্বাচনে কোনো ডিজাইন করা হয়েছে কিনা সেটা ভাবার চেষ্টা করি। খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ আছে? কারণ আমরা অনেক রকমের রাজনৈতিক বক্তব্য শুনি, প্রতিপক্ষকে বলে 10 সিটও পাবে না, আমরা এসব জিতবো, এরকম তো অতীতে শুনেছি আমরা। সেটা অতীতে শেখ হাসিনা বলেছিল 10 সিট পাবে না, কিন্তু সেই সময় বিএনপি ক্ষমতা মানে চলে গিয়েছিল। কিন্তু দেখেন যখনই আপনি একটা বিপ্লব যদি বলেন, মানে এটা নিয়েও অনেক ডিবেট আছে, বা অভ্যুত্থান যদি বলেন, জুলাইয়ের পরে আপনি কি এই ধরনের কথা এক্সপেক্ট করতে পারেন? যদি আপনি রিফর্ম চিন্তা করেন, সব কিছুতে সংস্কার, তাহলে আপনার মুখের কথার সংস্কার থাকতে হবে না? মুখের কথারও তো সংস্কার থাকতে হবে। এখন যে দলটা রিফর্ম নিয়ে এত কথা বলছে, যারা এত কিছু বলে, সেই দলের মুখ থেকে যখন আমি খুব কনফিডেন্টলি শুনতে পাই যে এই দল বলছে যে আমরা 300 সিট পাবো, তখন আমার মতো একজন প্রান্তিক মানুষের তো এই ভাবনাটা মাথায় আসতেই পারে যে কোনো কি প্ল্যান হচ্ছে। সেদিক দিয়ে আপনি যদি যে দলটাকে সবচেয়ে বড় দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যদি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনে, আমি অনেকবার শুনেছি যে উনি বলেছেন যে ক্ষমতা কিন্তু খুব মানে সহজ জিনিস না, আমরা কিন্তু ক্ষমতার কাছে যাইনি। উনি বারবারই দেখে অনেক বক্তব্যে তাদের নেতাদেরকে বলেছেন যে বিএনপি যাতে ধরে না নেয় যে তারা ক্ষমতায় চলে গেছে। এই যে দুইটা দলের চিন্তার এই যে পার্থক্য, বক্তব্যের যে পার্থক্য, এখন যারা সংস্কার নিয়ে এত কথা বলবে, যারা এত কিছু বলবে যে এত পরিবর্তন দরকার, রাজনৈতিক পরিবর্তনটা তো আমি মনে করেছিলাম যে এনসিপির হাত দিয়েই হবে। তারা তরুণ, তারা যে কথাটি বলবেন, তারা কিন্তু কেউ শিশু নয়, তাই না? একটি অভিজ্ঞ, প্রতিষ্ঠিত, জনপ্রিয়, বারবার নির্বাচিত দল আর একটি নবগঠিত দল, তাদের মধ্যে তো রাজনৈতিক পরিপক্কতার ঘাটতি আছে। সো এই পার্থক্যটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু পরিপক্কতার ঘাটতি তো আপনি যদি শুধু এই কথাগুলো বলে পরিপক্কতার ঘাটতি আছে বলে খুব সহজভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করেন, কিন্তু অন্য কোনো কিছুতে তো আমি সেই পরিপক্কতা, আরেকটা দল যে খুবই পরিপক্ক দল, তাদের সম্পর্কে কমেন্ট করার সময় তো আপনি সেই পরিপক্কতাটা দেখেননি। হ্যাঁ, না সমালোচিত তারা হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কেন যেন মনে হয় যে তারা যে কথাটি বলছে খুব চিন্তা করে বলছে, সে খুব গুছিয়ে বলছে, বা এটার পেছনে নিশ্চয়ই কোনো আপনি তাদের কথাকে শুধুই কথার কথা মনে করছেন না। কারণ আর শুনেন, আপনি যখন একটা রাজনৈতিক দল করলেন, এত কিছু ত্যাগ তিতিক্ষা করে, এবং আপনারা